যশোর মেডিকেল। সময়টা ছিল সন্ধ্যা। আমি মেডিকেলের বাইরে দাঁড়িয়েছিলাম অ্যাম্বুলেন্সের পাশে, কারণ ঘন্টা দুই আগেও একটা লাশ নিয়ে যাওয়া হয়েছিল। শরীরের ক্লান্ত দূর করার জন্য মনে হলো একটা চা খেয়ে আসি। ঠিক এমন সময় একজন ডক্টর এসে বলল, একটা ছেলের লাশ নিয়ে যেতে হবে, ওটা গিয়ে রেখে আসো। আর ওর পরিবারের লোকেরা তোমার সাথে কথা বলতে আসছে, তাদের সাথে কথা বলে দেখো তারা কোথায় যাবে ও লাশ কিভাবে নিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি কথা বলছি। ডক্টর সাহেব এটা বলে ভেতরে চলে গেল এবং সাথে সাথে দুইজন লোক চলে আসলো। আমাকে দেখা মাত্রই বলল, তুমি কি অ্যাম্বুলেন্স নিয়ে যাবা? আমাদের লাশটা এই ভেতরে গেটের মুখে রাখা হয়েছে, আর লাশের সাথে শুধুমাত্র আমরা দুইজন আছি। আমরা যাব বামনগাছি। একটু দূর হলেও রাস্তা একেবারে ঠিক আছে। আশা করি যাইতে কোনো সমস্যা হবে না। একটু দূরের পথ তো, তাই আমাদের তাড়াতাড়ি বের হইতে হবে। এখন তুমি কত নিতে চাও? ভাড়াটা ঠিক হইলেই আমরা রওনা দেই। আচ্ছা ঠিক আছে, নিয়ে যেতে তো কোনো সমস্যা নেই, কিন্তু বামনগাছি তো অনেক দূরের পথ, কম করেও 4 ঘন্টা লাগবে। আর এখন প্রায় 8টা বাজতে চলেছে। দেখুন, আমি আপনাদের কাছ থেকে বেশি নিব না, কারণ এখানে যতগুলো অ্যাম্বুলেন্স থাকে সব থেকে কম ভাড়াই আমি নিয়ে যাই। আমার থেকে কম ভাড়া এখানে আর কেউ নেয় না, তাই এখানে প্রায় সকল মরা নিয়ে যাওয়ার জন্য আমাকেই বলা হয়। আপনি সর্বোচ্চ 5,000 টাকা দিতে পারেন, এর কম হলে আমি যেতে পারবো না, কারণ বুঝতেই পারছেন এই রাতে অনেক দূরের পথ যেতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে লাশটা গাড়িতে ঢুকান, আমরা একটা পানির বোতল কিনে নিয়ে আসি। এক্ষুনি রওনা দিতে হবে, না হলে অনেক রাত হয়ে যাবে। যে তোমরা একটু তাড়াতাড়ি করো। তাদের কথা শেষ হওয়া মাত্রই আমি লাশ নেওয়ার জন্য ভিতরে গেলাম এবং লাশের কাছে যেতেই আমার শরীর শিউরে উঠল। ঠান্ডা একটা হাওয়া বয়ে গেল। এর আগে কখনো এমন হয়নি, কারণ লাশের অবস্থা এতটাই খারাপ ছিল আর এতটাই ভয়ানক দেখতে ছিল, সেটা দেখে যে কারো চোখ কপালে উঠে যাবে। প্রতিদিন আমাদের অনেক অনেক লাশ নিয়ে যেতে হয়, তাই আমি বেশি গুরুত্ব না দিয়েই বাইরে থেকে বিনোদকে ডেকে মরাটাকে নিয়ে গাড়িতে তুললাম এবং তাদের কথা মতো লাশ নিয়ে এখান থেকে রওনা দিলাম। ঠিকঠাকই চলছিল গাড়িটা, রাস্তায় কোনো জ্যাম না থাকায় আমিও একটু স্পিড বাড়িয়ে দিলাম। ঘন্টা দুয়েক চালানোর পর শহর পেরিয়ে জঙ্গলের রাস্তায় ঢুকে গেলাম। চারপাশে শুধু গাছ, একটা মানুষও নেই। এভাবেই চলতে চলতে কিছু দূর গিয়ে গাড়িটা যেন আর চলতে চাইছে না। গাড়ি চলছে ঠিকই, কিন্তু স্পিড আর বাড়ছে না। মনে হচ্ছে যেন গাড়িটা অন্য কেউ চালাচ্ছে। আমি এত চেষ্টা করছি, তবুও গাড়িটা চলছে না। আবার মনে হচ্ছে গাড়ির মধ্যে অনেক ভারী জিনিস রাখা হয়েছে। এতটাই ভারী মনে হচ্ছে যে গাড়িটা সামনে নিয়ে যাওয়াই অনেক কঠিন হয়ে পড়েছে। তখন পাশ থেকে বিনোদ আমাকে বলে উঠল, ওস্তাদ, গাড়ির স্পিডটা একটু বাড়ান, না হলে আরও রাত হয়ে যাবে। আর আশেপাশের জঙ্গলও আমার তেমন সুবিধার লাগছে না। কি জানি, এই লাশটা নেওয়ার পর থেকেই মনে হচ্ছে যেন গাড়িটা নিজের মতন করে চলতেছে। গাড়ির মধ্যে সব কিছু ঠিক আছে তো, নাকি দেখে নেবেন একবার? বিনোদের কথা শেষ হতেই বিকট জোরে একটা শব্দ হলো, চিৎকারের। মনে হলো গাড়ির ভিতরে কিছু একটা হয়েছে। আমি গাড়িটা থামিয়ে দিলাম। গাড়িটা থামাতেই
আরো জোরে জোরে আওয়াজ হতে শুরু করলো। মনে হলো ভয়ঙ্কর কোনো প্রেতাত্মা কাউকে খুবড়ে খাচ্ছে। আমি আর বিনোদ দুজনেই গাড়ি থেকে নামলাম। তারপর আমরা যেটা দেখলাম, একেবারেই ভয়ে আমাদের শরীর হিম হয়ে যাচ্ছিল। গাড়িতে থাকা দুইজনকে দুই হাতে নিয়ে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে এক ভয়ানক পিশাচ। এটা দেখে আমরা বরফের মতো ঠান্ডা হতে শুরু করলাম। আমি তখন বিনোদকে বললাম, পালা বিনোদ পালা, নইলে প্রাণটাই দিতে হবে। বিনোদকে পালাতে বলে আমিও বিনোদের সাথে সাথে দৌড়াতে থাকলাম। দৌড়াতে দৌড়াতে কখন যে আমি পিছনে পড়ে অজ্ঞান হয়ে গেছিলাম। পরদিন সকালে জ্ঞান ফিরতেই দেখলাম আমি এক গ্রামের লোকালয়ে রাস্তার মধ্যে পড়ে আছি। ভাগ্য ভালো ছিল, তাই বুঝলাম এ যাত্রায় বেঁচে গেছি।